থেকে খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর ব্যাখ্যা সহ আজকের এই দিনের তথা কেন আমরা এই রুশ বিপ্লবের বার্ষিকী আমরা উদযাপন করি তার ব্যাখ্যা শুনেছেন। আমি শেষ বক্তা হিসাবে একদিক থেকে যেমন হয়তো আমি কিছু কিছু ভেবে এসেছি বলবো, আগের বক্তারা বলে ফেলেছেন, আবার আরেক দিক থেকে শেষ বক্তা হিসাবে অনেক সুবিধেও, অর্থাৎ অনেক কথাই আমার বলার আর প্রয়োজন নেই, এগুলো আমি একটু টাচ করেই আমি বলতে পারবো। তো সেদিক থেকে যদি বলি যে এই নভেম্বর বিপ্লব বার্ষিকী বা এরকম কোনো দিবস যখন আমরা উদযাপন করি, এটা আজকে শুধু না, সেই 1917 সালের পর আজকে 108 বছর পরে যে সোভিয়েতে রাশিয়ার মাটিতে এই বিপ্লব সংঘটিত হয়েছিল, সেখানে সমাজতন্ত্র পতনের প্রায় 3.5 দশক পরে আমরা যখন এগুলো উদযাপন করি, দেখবেন সোশ্যাল মিডিয়াতে যে লাইভ হচ্ছে কিছু কিছু তির্যক মন্তব্য। এটা আজকে শুধু না, এমনকি মহামতি লেনিনের নেতৃত্বে এই দুনিয়া কাঁপানো 10 দিন, সেই 10 দিনের সেই বিপ্লবের পর যখন শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা রাষ্ট্রের ঘোষণা হয়, সেদিনও হয়েছিল। এটা কদিন আর টিকবে? মূর্খ, আনপড়, অনভিজ্ঞ লোকরা তারা আবার নাকি সরকার চালাবে। তো আজকে তো হবেই, আজকে আরো বেশি হবে। আমি ঘটনাচক্রে বলছি, আজকে সকালবেলাতেই আমাদের পার্টির যুব ফ্রন্টের মিটিং করছিলাম। সে মিটিংয়ে আমাদের যারা সদস্যরা, তাদের মধ্যে কেউ কেউ বলছিলেন, দাদা 14 তারিখের পর তো অবস্থার একদম সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। 14 তারিখ মানে বুঝছেন তো, বিহারে নির্বাচন পরে অনেক কষ্টে লড়াই করে একটা জোয়ার তুলেছিলাম, এটা তো তোলা বহুত কঠিন হবে। সবাই বলছে আমরা এত পরিশ্রম করে লাভ কি, 28-এ তো এইভাবেই সব তারা নিয়ে যাবে বা ইয়েতেই। তো এটা ছিল। তাহলে আমরা কেন এই দিবস উদযাপন আমরা করছি? এটা কি প্রত্যেক বছরেই দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা অর্থাৎ দেওয়ালি এগুলো আসে এবং যারা পঞ্জিকা লিখে টিখে তারা একটা 1 বছর আগে থেকেই দিন তারিখ একেবারে কি বলে মানে সময় আর কি পর্ব টর্ব দিয়ে দেয়, কোন সময়ে গ্রহ লাগবে, নক্ষত্র লাগবে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরাও কি এরকমই একটা যেন একটা তারিখ আসছে, সেই তারিখে পূজা করতে হবে, এই জন্যই আমরাও আজকে সেই পূজা করার জন্য এখানে এসেছি? না, মোটেই না। হ্যাঁ, এই আলোচনা করতে গিয়ে যেটা বলছিলাম আমি, আমার সুবিধাটা হলো এই যে কিছু না হোক কিছু ইতিহাস হয়তো আমাকেও বলতে হতো যদি আমি প্রথম বক্তা হতাম। আমার বলার প্রয়োজন নেই এখন আর, চর্বিত চর্বণ হবে। কিন্তু আমরা আলোচনা করি, এটা কোনো রিচুয়াল না, তার যে রিলিভেন্স, প্রাসঙ্গিকতা। আজকে সোভিয়েত নেই, কিন্তু দিনটা যত লম্বা হচ্ছে বা সময় গড়াচ্ছে, আমার মনে হয় সোভিয়েত ইউনিয়ন তথা সেই সমাজতন্ত্র এটা কত জরুরি, কত বাস্তব মানব সভ্যতার বেঁচে থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। আজকের দিনের প্রতিটি ঘটনা এটা এই সোভিয়েত বিপ্লবের সে দিবস পূর্ণ হয়ে যাচ্ছে না, বরঞ্চ এটা আরো ক্রমশ সেই বিপ্লবের
তার প্রাসঙ্গিকতা আরও বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর, আরও বেশি বাস্তব হয়ে আজকে উপস্থিত হচ্ছে বর্তমান দুনিয়ার প্রতিদিনের ঘটনায়। আমি সেখানে আসার আগে একটু বলতে চাইছি, এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হওয়ার পর এই পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসের যে এই বিপ্লব কতটুকু প্রত্যক্ষ এবং পরোক্ষ তার প্রভাব তৈরি করেছিল, তৈরি এখনো আছে এবং চলতে থাকবে, সেটা কি? কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, তারা এই বিপ্লবের তত্ত্ব আবিষ্কার করেছিল। অর্থাৎ এই সমাজ ব্যবস্থা ভেঙে শুধু ব্যাখ্যা করা না, নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। তো সেদিক থেকে 17 সালের পর যদি আমরা কিছু ঘটনা দেখি, কমরেড রতন কিছু বলেছে যে বিপ্লব সাধন করার পর লেনিন অনেকগুলো ডিক্রি জারি করেছিলেন, যে গণতন্ত্র বা পুঁজিবাদ বলেছিল এটা টিকবে না বেশি দিন। কিন্তু তারাও অবাক হয়েছে নারী, তারা ভেবেছিল এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে আরো অনেক বিপ্লব হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিপ্লব যেমন যেটাকে বলা হয় ব্রিটেনের রাজাদের বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহ, যেখানে রাজাকে সিংহাসন থেকে দড়ি বেঁধে নামিয়েছিল, চুক্তি হয়েছিল, যে চুক্তির নাম হলো বিখ্যাত ঐতিহাসিক নাম মাগনা কার্তা। সেটা কি? রাজাকেও নিয়ম মানতে হবে, শুধু প্রজা না। রাজা বলেই সে স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না। দ্বাদশ খ্রিস্টাব্দের শুরুর দিকে। কিন্তু তারপরেও আরো প্রায় 450 বছর পরে সেই ব্রিটেনেই আবার সেখানে বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে রাজা চার্লস ওয়ানকে প্রজারা মেরেই ফেলেন। হ্যাঁ, এতে এক রাজা মৃত্যু হয়েছে, আরেক রাজা এসছে। তারপর 16 শতকের মাঝামাঝিতে ফরাসি বিপ্লব, আমি পেরি কমিউন বলছি না, এটা বুর্জোয়া বিপ্লব। তারপর 16 শতাব্দীর প্রায় শেষ দিকে আমেরিকার জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা। ক্রমে ক্রমে এসছে 1871 সেই পেরি কমিউন বা পৃথিবীর প্রথম শ্রমিকদের নেতৃত্বে একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা, যা মাত্র 73 দিন টিকেছে এবং বুর্জোয়ারা নির্মমভাবে এটাকে দমন করেছে। তারপরে 1905-এর সেই প্রথম রুশ বিপ্লব, এটাকে বলা যায় 1917 ইংরেজির জন্য ড্রেস রিহার্সাল। 1905-এর যদি সেই অভিজ্ঞতা না হতো, তাহলে 1917 ইংরেজিতে বিপ্লব এত সহজতর হতো কিনা সন্দেহ ছিল। আপনারা জানেন 1905-এর পর 14-15 সালে প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময়তেও এই রুশ কমিউনিস্ট পার্টি হিসেবে তৈরি হয়নি, বলশেভিক মেনশেভিক নামে বিভক্ত ছিল। তাদের মধ্যে একটা প্রশ্ন উঠেছিল যে না, এই প্রথম বিশ্বযুদ্ধে আমরা ঢুকে যাই। লেনিন তাকে বলেছে সবুর করো, এই যুদ্ধ আমাদের যুদ্ধ না, এটা তো সাম্রাজ্যবাদের, এরা নানা ভূখণ্ড দখলের লড়াই, এতে আমাদের কোনো স্বার্থ নেই। আমাদের বিপ্লব এই বিপ্লব না, আমাদের বিপ্লব হবে শ্রমিকের নেতৃত্বে পুরো ক্ষমতা তার হাতে নিয়ন্ত্রণে আসার জন্য, যেটা 17 সালে হয়েছে। এবং সেই বিপ্লব সাধিত করার পর যে ডিক্রিগুলো দিয়েছেন, কি ডিক্রি?
যে যখন জারের সময়েতে এরকম বিদেশ থেকে, অন্য দেশ থেকে হোক বা দেশের যারা বড় বড় জমিদার কুলাক, তাদের কাছ থেকে সাধারণ প্রজারা, কৃষকরা বহু টাকা ঋণ নিয়েছেন, ঘোষণা করে দিয়েছে আজ থেকে সমস্ত ঋণ মুকুব, কেউ ঋণ ফেরত দেবে না, কেউ ঋণ ফেরত চাইতেও পারবে না। সুরসুরি হচ্ছিল এই জার সাম্রাজ্যের ভেতরে, শুধু ইউরোপের ভেতরে না, মধ্য এশিয়ারও আরও প্রায় 5টা জাতি, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, এরকম 5টা জাতি, এদের বলছিল আরে লেনিন তো রুশ, স্টালিন বোধহয় জর্জিয়ান, অর্থাৎ বেশিরভাগই এরা তো ইউরোপিয়ান লোক, তোমরা মধ্য এশিয়ান লোক, তোমাদের ধর্মও খ্রিশ্চান না, কারো হলো, কেউ হলো বুদ্ধিস্ট, কেউ হলো মুসলমান, তাজিকিস্তান, উজবেকিস্তান সবাই হলো তারা, তোমাদের তো জারের চেয়েও খারাপ ব্যবহার তারা করবে। ইউরোপের মধ্যে এরকম ছিল, বেলারুস, ইউক্রেন, তারা, এবং ডিক্রি জারি করল, রাইট টু সেলফ ডিটারমিনেশন, রাইট টু সিসিট। অর্থ কি, যদি এই নূতন ব্যবস্থায় যদি কেউ তার পছন্দ না হয়, অসুবিধা হয়, স্বেচ্ছায় এই সোভিয়েত ইউনিয়ন থেকে তার বের হয়ে যাওয়ার সুযোগ আছে, কনস্টিটিউশনের মধ্যে লিপিবদ্ধ। কেউ গেছে, কেউ বেরিয়েছে, কেউ যায়নি, বরঞ্চ আরও ঐক্যবদ্ধভাবে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছে, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। শুধু এখানেই শেষ না, এই যে একটা শব্দ ডেমোক্রেটিক ডিকশনারিতে তৈরি হয়েছে বা কনস্টিটিউশনগুলোতে বিভিন্ন দেশে দেশে অ্যাডপ্ট করেছেন, ওয়েলফেয়ার গভর্নমেন্ট, ওয়েলফেয়ার মেজার্স, বুর্জোয়ারা বলে কনসেশন ইত্যাদি ইত্যাদি, নানাভাবে তাদের সুবিধা মতো করে লোকদেরকে ঠকানোর জন্য তারা বলে। কিন্তু এই ওয়েলফেয়ার 1917 ইংরেজির আগে কোথাও ছিল? জেন্ডার ইকুয়ালিটি, নারী পুরুষের সমান অধিকার। 1917 ইংরেজির আগে মাত্র 5টা দেশে মহিলাদের ভোটের ব্যবস্থা ছিল, তাও লিমিটেড, সবার জন্য না। কোথায়? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এরা হলো ইউরোপের লোকরা গিয়ে সেখানকার যারা আদিম জনগোষ্ঠী, এদেরকে কবজা করে এদের করেছে। কাজেই এই ভোট, সেখানকার নারীদের ভোট শুধু ওই ইউরোপিয়ান যারা, এদের মধ্যে সীমাবদ্ধ। সেখানকার যারা আদিম জনগোষ্ঠী, ইন্ডিজেনাস পিপল, বা আফ্রিকা থেকে দাস করে যারা নিয়ে গেছেন, না, এটাকে বলা যায় না যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বা সবার জন্য অধিকার। আর ছিল কিছু এরকম বাল্টিক দেশ, ফিনল্যান্ড, ডেনমার্ক, এইসব জায়গাগুলোতে অল্প জনসংখ্যার দেশ। পৃথিবীতে তো আর কোথাও ছিল না। এই সোভিয়েত ইউনিয়নই প্রথম এই ডিক্রির মধ্যে যে জেন্ডার ইকুয়ালিটি, সম্পত্তির অধিকার নারীদের। বুর্জোয়ারা, পুঁজিবাদীরা, তারা সমালোচনা করেছে তখনও, আজকেও, এবং যতদিন না আমাদের এই ব্যবস্থার পরিবর্তন না হয় সারা পৃথিবীতে, এই সমালোচনা থাকবেই। কিন্তু সোভিয়েত ইউনিয়নে যখন ইউরোপের এবং মধ্য এশিয়ার সবচেয়ে পশ্চাৎপদ এই অংশকে মার্ক্সবাদ, লেনিনবাদের তত্ত্বকে প্রয়োগ করার মধ্য দিয়ে
শ্রমিক শ্রেণীর যে সর্বোচ্চ শৃঙ্খলা প্রয়োগ করার মধ্য দিয়ে, শুধু প্রয়োগ করলে ভুল হবে, এটাকে সোভিয়েতকে ধ্বংস করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে কী ধরনের আক্রমণ হয়েছিল সবাই জানেন। একা সোভিয়েতকে 2 কোটি, প্রায় প্রত্যেক পরিবারের এক সন্তানকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে এবং আরও এক সন্তান আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। গোটা মানব জাতিকে বাঁচিয়েছে, শুধু সে শৃঙ্খলা নিজের দেশকে উন্নত করার জন্য না, সারা পৃথিবীকে, মানব সভ্যতাকে বাঁচানোর জন্য। তার মধ্য দিয়েই সোভিয়েত ইউনিয়ন অর্থনীতি, বিজ্ঞান, মহাকাশ গবেষণা অর্থাৎ অগ্রগতির সমস্ত উচ্চতম শিখরে এরা দেশকে পৌঁছিয়েছেন। শুধু একা না, উদাহরণ আমাদের ভারতবর্ষ। আমাদের দেশে 47 স্বাধীন হবার পর একটা সুচ বানাবার যে কাঁচামাল তৈরি করতে হয়, হ্যাঁ কাঁচামাল আছে, লোহা আকর আছে, কয়লা আকর আছে, সস্তা শ্রমিক আছে, দক্ষ মেধা আছে, কিন্তু তার তো একটা উদ্যোগ দরকার। এরকম কোনো পুঁজিপতি ছিল না কেউ। টাটা, বিড়লা, আমরা তখন ছাত্র, এক পংক্তিতে আলোচনা করতাম আমরা, টাটা, বিড়লা, সিংহানিয়া। এখন সিংহানিয়ার নামটাও শোনা যায় না, বিড়লার নামও শোনা যায় না, মফতলাল, তোহবতলাল ইত্যাদি। কিন্তু তারা বড়জোর ছিল বানিয়া, ব্যবসাধার। এরা শিল্প কারখানা করেনি, অর্থাৎ ইস্পাত কারখানা বলুন, বিদ্যুৎ উৎপাদন বলুন, করেনি। কে সাহায্য করেছিল? সোভিয়েত ইউনিয়ন। তো এরকমভাবে শুধু ভারত না, গোটা পৃথিবীতেই তৃতীয় বিশ্বের দেশগুলোকে তার অর্থনৈতিক উন্নয়নে বিজ্ঞান, প্রযুক্তি, লাভজনক বা কম সুদে পুঁজি দিয়ে গোটা মানব জাতিকে এগিয়ে যাওয়ার সাহায্য করেছেন। আর এই যে ওয়েলফেয়ার মেজার্স, পেনশন, গ্র্যাচুইটি অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি, সোভিয়েত আসার আগে, হ্যাঁ, ইউরোপ শিল্প বিপ্লব হয়েছে, আমেরিকাতে গিয়ে সেখানেও এরা এই বাসস্থান তৈরি করে সেখানেও এদের অর্থনীতি তৈরি করেছে, কিন্তু শ্রমিকদের জন্য যে অধিকার, এগুলি কোথাও ছিল না। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তার পরোক্ষ প্রভাবে সারা পৃথিবীতে সমাজতন্ত্র হয়তো হয়নি, নারীদের ভোটাধিকার, শ্রমিকদের অধিকার, সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল পেনশন, এগুলো কার অবদান? সোভিয়েতের অবদান। এটা সোভিয়েত যতদিন ছিল ততদিনের কথা যদি হয়, তারপরে সোভিয়েত যাওয়ার পরে, সোভিয়েত ভেঙে যাওয়ার পরে স্বাভাবিক পুঁজিবাদী দুনিয়া উল্লসিত। তাদের একজন প্রবক্তা ফ্রান্সিস ফুকুয়ামা, আমেরিকান জাপানি বংশোদ্ভূত একজন বুর্জোয়া অর্থনীতিবিদ, তিনি থিসিস লিখে ফেললেন, এন্ড অব দ্য হিস্ট্রি অ্যান্ড লাস্ট ম্যান। এন্ড অব দ্য হিস্ট্রি মানে কি? কার হিস্ট্রির? এন্ড সমাজতন্ত্রের, মার্ক্সবাদের হিস্ট্রির শেষ। লাস্ট ম্যানটাকে সোভিয়েত, এই চীন, ভিয়েতনাম, এগুলো সব দুদিনের মধ্যে সব গুটিয়ে যাবে, থাকবে না কিছু। অর্থাৎ আগামী পৃথিবীকার পুঁজিবাদীদের, অর্থাৎ পৃথিবীর মানব জাতির সমস্যার সমাধান এই পুঁজিবাদের মধ্য দিয়ে আসবে, তার হাত ধরেই পৃথিবী এগিয়ে যাবে।
যেন একদিন সোভিয়েত ইউনিয়নের জন্য তার নিজ নিজ দেশের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এগুলি বিধান করতে পারছিল না। 91 থেকে আজকে 2025 সাল ধরলে কত বছর? 34টা বছর। আমরা কি দেখছি? অস্থিরতা, অস্থিরতা, অস্থিরতা। কমরেড মানিক দে ট্রেড ইউনিয়ন লিডার যেহেতু খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। এই অস্থিরতা তার ধরন আমরা কিভাবে আমাদের দেশে প্রত্যক্ষ করছি। কি সুন্দর সুন্দর নাম, যে স্টিমুলেশন মানে ওই জিবি হসপিটালে ভর্তি হলে পরে ডাক্তাররা কি করে? প্রথম একটা স্যালাইন দিয়ে দেয়, অর্থাৎ এই রোগী দুর্বল, এক্ষুনি অন্য চিকিৎসা না, এটা স্যালাইন দিয়ে আগে রোগীটাকে শক্ত করো, স্টিমুলেশন ডোজ। আর তারপরে কি? অস্টেরিটি ড্রাইভ। অস্টেরিটি কার? আম্বানির ছেলে বা মেয়ের বিয়ের খরচ কমবে না, ওখানে অস্টেরিটি না, বরঞ্চ তার জন্য সারা পৃথিবী থেকে ডোনাররা নিজের প্লেনে আসবেন, এয়ারফোর্সের বিমান ঘাঁটি খুলে দাও। এখানে পাবলিক ঢুকতে পারে না, কিন্তু দেশ বিদেশ থেকে পুঁজিপতিরা আসবে আম্বানির ছেলের বিয়ে। তার বিয়েতে কত কোটি টাকা খরচ হচ্ছে, সেখানে কোনো ইনকাম ট্যাক্সের অফিসার যাবে না, ইডি যাবে না, কেউ যাবে না। অস্টেরিটি ড্রাইভ কার? ত্রিপুরার যারা মিড ডে মিল ওয়ার্কার তাদের, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের, রেগায় যে মাত্র বছরে 100 দিন কাজ পাওয়ার কথা, তাদের উপর অস্টেরিটি। সারা দেশের মধ্যে একমাত্র আগরতলা নগর পঞ্চায়েতে, এই ত্রিপুরার নগরগুলাতে কি নাম জানি, 12 আরবান এমপ্লয়মেন্ট এই প্রজেক্ট। অস্টেরিটি এদেশের বড় বড় পুঁজিপতি, একচেটিয়া পুঁজি, তাদের অস্টেরিটি না, তাদের উপর ট্যাক্স না, বরঞ্চ তাদেরকে আরো ট্যাক্স ছাড় দাও, স্টিমুলেশন প্যাকেজ দাও। এই নতুন আইন করেছে কদিন আগে শ্রমশক্তি যোজনা, বাছাই করে করে আরএসএস বিজেপির সমর্থক এরকম পুঁজিপতি বা উঠতি নেতাদের, এরা যাতে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে, তাদের জন্য এমনভাবে কতগুলো স্কিম তৈরি করা হয়েছে। তোমরা কারখানা খোলো, আর তোমাদের সমস্ত পুঁজি দেওয়ার দায়িত্ব সরকারের। হ্যাঁ, তো শ্রমের শক্তি যোজনার কি জানেন, এটা ইনসেন্টিভ প্যাকেজ। কিন্তু এই প্যাকেজ পাম্প অপারেটরের জন্য না, ফার্ম ওয়ার্কারের জন্য না, স্কিম ওয়ার্কারের জন্য না, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য না। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 15 বছর 20 বছর ধরে যে সমস্ত শ্রমিকরা এই কি বলে কন্টিনজেন্সি ডিআরডব্লিউ, তাদের জন্য কোনো প্যাকেজ নাই। এটা শুধু ত্রিপুরাতে না, ভারতে না, সারা পৃথিবীতে। যেটা আমরা বামপন্থীরা, মার্ক্সবাদীরা আমরা বলি, মার্ক্সের তার তত্ত্বের অনুসরণে, যে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হলো সাম্রাজ্যবাদ। সে সাম্রাজ্যবাদের চেহারা কি? শুধু বেকারি, ক্ষুধা, দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ইকোনমিক ইকুয়ালিটি অর্থাৎ আয়ে বৈষম্য। হ্যাঁ, ভারত, নরেন্দ্র মোদী খুব বুক ফুলিয়ে বলে আমরা এখন পৃথিবীর 4র্থ অর্থনীতি, আমাদের জিডিপি $2.5 ট্রিলিয়ন থেকে এখন আমরা $3 ট্রিলিয়ন, যদিও 5 ট্রিলিয়ন বলে বলে উঠতে পারছে না। কি লাভ হবে? ইভেন 100 ট্রিলিয়ন হোক না, 100 ট্রিলিয়ন হলে তো তার 99 ট্রিলিয়নের মালিক হলো আম্বানি আদানিরা, বাকি
40 কোটি মানুষ, এদের তো 1% মালিক তারা। কাজেই এই ট্রিলিয়ন বিলিয়ন আরও যদি কিছু থাকে, হিলিয়ন বা কিছু, এতে আমাদের শ্রমিকদের কি আসে যায়? বরঞ্চ তার উপরে আরও বেশি নির্মম অর্থনৈতিক আঘাত, আর এদেরকে দাবিয়ে রাখার জন্য জ্ঞানেশ মিশ্র উদয় হচ্ছে, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, শুধু লোক দেখানো কিছু গণতন্ত্র, তথাকথিত রাষ্ট্রবাদ আমরা ভারতে দেখছি। কিন্তু তার চেয়েও বেশি জঘন্য, বর্বরতম তার চেহারা কোথায় দেখছি আমরা? প্যালেস্টাইনে। হ্যাঁ, ইহুদিরা, ইসরায়েল বিভিন্ন আবিষ্কারে খুবই উন্নত, ঠিক আছে, আমি সেই মেধাকে শ্রদ্ধা আমরা করি। এটা যেই হোক, এটা ইহুদি হোক, এটা সৌদি হোক, এটা পাকিস্তানি হোক, এটা আমেরিকান হোক, যেই হোক, উদ্ভাবনী শক্তি তাদের আছে। কিন্তু একটা ছোট্ট দেশ ইসরায়েল প্যালেস্টাইনিদের তাদের মাতৃভূমি দখল করে, সেই 1948-এ জবরদস্তি করে সেখানে প্যালেস্টাইন এই ইসরায়েল রাজ্য দেশ বসিয়ে দিয়েছে। এখন বলছে যে না, গাজাও চাই, এটা মূল ভূখণ্ড যে এই তার পশ্চিম ভাগের থেকে, মূল জায়গা থেকে একটু বিচ্ছিন্ন, এটাও দখলে চাই, এবং মূল ভূখণ্ড এটাও চাই। গত 1.5 বছর ধরে সেখানে যে নারকীয় হত্যাকাণ্ড, কেউ পারছে না তার সাথে। এটা কি ইসরায়েলের শক্তি? শুধু ইসরায়েল একাই পারছে এগুলো? পেছনে কে? পেছনে আমেরিকা। আবার সে আমেরিকা আবার নাটক করছে ট্রাম্প সাহেব এসে, যে না আমি শান্তি চুক্তি করে দিচ্ছি, আমি সিজফায়ার করিয়ে দিচ্ছি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগাইছে, আবার যুদ্ধ থামাইছে, আমি সব করে দিচ্ছি। আবার আমাদের দেশের 56 ইঞ্চিওয়ালা বলছে যে না না, কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না। আবার এই গত 1.5 বছরে এই গাজাতে প্রায় 50,000 মানুষকে খুন করেছে, যার 70% হলো নারী এবং শিশু, অবলা। যে পুঁজিবাদের, সাম্রাজ্যবাদের যে সর্বোচ্চ স্তর, শুধুমাত্র বেকারি, অর্থনৈতিক বৈষম্য না, কতটুকু বর্বর হতে পারে, নিষ্ঠুর হতে পারে, অমানবিক হতে পারে, পৃথিবীর যে প্রান্তেই হোক সেই চেহারা দেখছি। সমাধান দূরস্থ। 2008 সালে বিশ্বমন্দা শুরু হয়েছে, আজকে 2025 সাল, 17 বছর পার হয়ে গেছে। এই যে কি বলে G20, G7, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, কত কথা বলে, কত কথা বাণী শোনায়, সমাধান আনতে পারছে না। বরঞ্চ এই পুঁজিবাদী দুনিয়াতে অস্থিরতা এমন জায়গায়, আমার আগের বক্তারাও নাম উচ্চারণ করেছেন, জোহরান মামদানি। হ্যাঁ, যেহেতু বামপন্থী, আমরা ত্রিপুরাজ্যে নিউ ইয়র্কের এই মেয়র নির্বাচনে 50% ভোট পেয়ে যখন জিতল, সাম্রাজ্যবাদের বুকে বসেই তার দাড়ি যখন ছিঁড়া আরম্ভ করলো, আমরা খুব খুশি। হ্যাঁ, অবশ্যই আমরা খুশি, আমিও খুশি। কিন্তু জোহরান, কেউ যদি মনে করেন আমাদের কমিউনিস্ট পার্টি না, জোহরান কমিউনিস্ট না। হ্যাঁ, নিজেকে সোশ্যালিস্ট বলে, সোশ্যাল ডেমোক্রেট বলে,
হ্যাঁ, জওরান তার সাফল্য কোন পথে এসছে, চাবিকাঠিটা কি? নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচন। আসলে মেয়রের হাতে কতটুকু ক্ষমতা আছে আমি জানি না, ঠিক তাদের সিস্টেমে খুব বেশি হবে বলে মনে হয় না, কিন্তু এটা একটা সিগনিফিক্যান্স আছে সেখানে। যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার ট্যাক্স টেরোরিজম করার মধ্য দিয়ে সারা পৃথিবীকে তার আঙুলে উপর নাচাচ্ছে। নরেন্দ্র মোদীকে বলছে, মোদি তুমি রাশিয়া থেকে যদি তেল কিনো তোমার উপর ট্যাক্স চাপিয়ে দেব সব জায়গাতে, 25% রাশিয়া থেকে তেল কেনার জন্য, আর 25% আমাদের টার্মসে অর্থাৎ আমাদের শর্তে নামানোর জন্য 50%। প্রথম প্রথম বলছিল, খুব বড় বড় হুঙ্কার দিচ্ছিল, আমাদের স্বাধীন অর্থনীতি, আমেরিকাকে বলবে, কিন্তু পত্রপত্রিকা নিশ্চয়ই পড়ছেন ভারত চুপ হয়ে গেছে, প্রকাশ্যে বলেনি। আমেরিকা যেরকম বলেছে সেই শর্তে কদিন আগে পীযূষ গোয়েলকে পাঠিয়ে চুক্তি করে ফেলেছে। কোনো প্রতিরোধ করতে পারেনি। কিন্তু একই সময়ে দেখছি আমরা চীনকে শুধু ভারত আর চীন এটাও আরেকটা দেশ এইভাবে দেখলে হবে না। চীন মানে সমাজতান্ত্রিক চীন, সমাজতান্ত্রিক ব্যবস্থা। সে চীন বলেছে, তুমি যদি আমার পণ্যের উপরে 100% ট্যাক্স বসাও, তোমার পণ্যের উপরে আমি 100% ট্যাক্স বসাবো। শেষ পর্যন্ত কদিন আগে একটা সমঝোতা চুক্তি হয়েছে, অর্থাৎ তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকবো। সমাজতন্ত্রের ক্ষমতা এই জায়গাতেই। কদিন আগে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সবটা ব্যাখ্যা তো করতে পারবো না এই অল্প সময়তে। আমি শুধু দুটো বলবো, যেটা বাহ্যিক দেখার কথা বলবো। আমি যেদিন চীন থেকে ফিরে আসব, হংকং এটাও চীনের অধীনে, কিন্তু হংকং হলেও ওইখানে সিস্টেম আলাদা, সমাজতান্ত্রিক। হংকংকে সমাজতান্ত্রিক ব্যবস্থা, ওইখানে অন্যরকম ব্যবস্থা চলছে, 1 কান্ট্রি 2 সিস্টেম, অন্য সিস্টেম। যে হাংজাও ইয়েতে চাইনিজ কমিউনিস্ট পার্টির লিডাররা আমাদেরকে হাংজাও থেকে আমাদেরকে বিদায় দেবে। এয়ারপোর্টে বসে আছি লাউঞ্জে বিমানের অপেক্ষায়, আমাকে কমরেড একজন বলছে খুব করে, কমরেড তুমি যে ঘুরলে, এর আগেও এসছো, এবারও আসলে। আমি 2007 একবার গিয়েছিলাম। কি পরিবর্তন তুমি দেখেছো আর কি অভিজ্ঞতা হলো? এক কথাই বলো, অল্প কথায়, সময় ফ্লাইটের সময় এসে যাচ্ছে। আমি বললাম, তোমরা বোধহয় আমাদেরকে ভুল তথ্য দাও তোমাদের জনসংখ্যা সম্পর্কে। আর আমাদের দেশের যারা বুর্জোয়ারা কমিউনিস্ট পার্টির সম্পর্কে একটা মিথ্যা অপবাদ দেয়, তোমাদের এখানে এটা বোধহয় সত্য। কি? এক সময়তে তোমরা ছিলে পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, এখন আমরা তোমাদের ছাপিয়ে গেছি। না, তোমাদের এত লোক সংখ্যা নেই। হ্যাঁ, কেন বলছো তুমি? আমাদের তো সেদিন সেন্সাস হয়েছে, এই 2021 সালে তাদের সেন্সাস হয়েছে, আমরা তো করতে পারি না 11 সালের পরে। আমাদের সেন্সাস তুমি দেখো, আমাদের জনসংখ্যা ঠিকই আছে। তুমি এই কথা বললে কেন? আমি বললাম, তোমাদের রেল স্টেশনে গেলে লোক দেখি না, এয়ারপোর্টে দেখলে লোক দেখি না, রাস্তা এত গাড়ি, ট্রাফিক জ্যাম হয় না। আমরা বেজিং শহরে গেছি, ওই উহান খুব বিখ্যাত হয়েছিল করোনার জন্য, সেখানেও গেছি। হাংজাও আরেকটা বিরাট সেখানেও গেছি।
প্রশস্ত রাস্তা, কোনো ট্রাফিক জ্যাম নাই, কোনো ভিড় নাই, রেলওয়েতে স্টেশনে কোনো দেখি না। কোথায় লোকগুলো গেল? হাসলো, আচ্ছা এই জন্য। অর্থাৎ কারণটা কি? এমনভাবে মানুষের যে ভাবে এঙ্গেজড, কেন শুধু শুধু গিয়ে কোথাও গিয়ে ভিড় করবে? আর পাবলিক যে এই কি সিস্টেম, এটা ট্রান্সপোর্ট হোক যাই হোক, হ্যাঁ চীনেও কিছু মার্কেট ক্যাপিটালিজম আছে, কিন্তু পরিষেবা ইয়ের জন্য তার 90% হলো রাষ্ট্রের হাতে। কাজে এমনভাবে সাজিয়েছে সেই জায়গাতে কিউ হওয়ার, লাইন হওয়ার সুযোগ খুব কম। পুলিশের মানে চেষ্টা করেও একটা পুলিশ পাই কিনা একটা ছবি তোলার জন্য, একটা পুলিশের ছবি তুলতে পারিনি আমি। শুধু একটা বিকালে গিয়ে একটা জায়গায় যাব, সেখানে হঠাৎ করে দেখি একটা পুলিশ স্টেশনের একটা মানে সাইনবোর্ড। আচ্ছা থানা দেখলাম, তো দেখি থানাটা কেমন, থানা দেখে তালা মারা। আরে পুলিশ কোথায়? ও যে না, ছুটি হয়ে গেছে, মানে আমাদের যেমন 10টা 5টার মতো। কেন এত বড় দেশ, জনসংখ্যার অনুপাতে তো অপরাধও সেরকমভাবে হবে, কিন্তু অপরাধ করার তো একটা অবসর চাই না, সুযোগ চাই তো অপরাধ করার জন্য। হলো যে আমার পাওনা পাচ্ছি না, আমার চাহিদা মিটছে না, তো এই কারণেই তো অপরাধ হয়। সে অপরাধে নানা ধরনের বহিঃপ্রকাশ হয়, কিন্তু তারা কিন্তু বলছে না যে আমরা একেবারে উন্নত সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি করে ফেলছি, না তারা বলছে না। তারা বলছে আমাদের পার্টি 2035 সালের মধ্যে আমরা একটা স্তরে গিয়ে বুঝবো, আর 2049 ইংরাজি 1949-এ তাদের সমাজতন্ত্র হয়েছিল, তার সেন্টেনারি, তার 100 বছরে আমরা উন্নত সমাজতান্ত্রিক ব্যবস্থা হিসেবে আমরা ঘোষণা দেব। আমরা এখনো সে পর্যায়ে পুষতে পারিনি। এই পর্যায়ে না পুষতেই এত বড় জনসংখ্যাকে এমন স্তরে নিয়ে এসছে, আর সেই জায়গায় প্রতিনিয়ত সোভিয়েতকে যেমন লড়াই করতে হয়েছিল, চীনকেও করতে হচ্ছে। এই যে ফ্রান্সিস ফুকুয়ামার যে বক্তব্যটা, এন্ড অফ দ্য হিস্ট্রি, তার অর্থটা কি? এখানে আমাদের প্রফেসর সাহেব আছেন, তারা আরও ভালো বলতে পারবেন। আমি আমার স্বল্প বুঝে আমি যা বুঝছি, অর্থাৎ চার্লস ফুকুয়ামা এটা বলার চেষ্টা করেছেন যে কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ 1917 থেকে এই 91 অবধি, তার 74 বছরের সমাজতান্ত্রিক ব্যবস্থায় যদি সোভিয়েতকে প্রত্যক্ষ যুদ্ধ করতে হয়েছে জার্মানির সাথে, সেরকমভাবে আর কারোর সাথে তার যুদ্ধ করতে হয়নি, একদম কামান, বন্দুক, ট্যাঙ্ক দিয়ে। কিন্তু ফ্রম দি ডে ওয়ান, প্রথম দিন থেকেই সোভিয়েতকে যুদ্ধ করতে হয়েছে আমেরিকার সাথে। সেই যুদ্ধের নাম হলো কোল্ড ওয়ার। এন্ড অফ দ্য হিস্ট্রি মানে এই কোল্ড ওয়ারের শেষ। এবং সেই কোল্ড ওয়ার কেন? শ্রমিক শ্রেণীর নেতৃত্বে মানব জাতির কাছে সর্বোচ্চ একটা ব্যবস্থা উপহার দেওয়ার জন্য। এই কারণেই এই পুঁজিবাদী দুনিয়া তার শত্রু, তার সাথে প্রতিনিয়ত তাকে কোল্ড ওয়ার করতে হয়েছে। কিন্তু সেই কোল্ড ওয়ার যখন পুঁজিবাদের তাবকরা বলছিল শেষ হয়েছে, এখন এক মেরু বিশ্ব ব্যবস্থা, কিন্তু সেই বিশ্ব ব্যবস্থাতে তার সবচেয়ে বড় পান্ডা, তার বুকে বসে জোরান মামদানি নিউ ইয়র্ক শহর দখল করেছে। আমরা কিন্তু মামদানিকে কমিউনিস্ট বলি না, সেও বলে না, কিন্তু ট্রাম্প বলে সে কমিউনিস্ট, আমরা কিন্তু বলি না। হ্যাঁ, সোশ্যালিস্ট, বামপন্থী আমরা বলি, কিন্তু কমিউনিস্ট বলি না। কেননা তার সাথে আমাদের কিছু কিছু ব্যাপারে পার্থক্য আছে।
যেমন সে কিউবাকে অস্বীকার করে, ভেনেজুয়েলাকে বলে সে এটা একনায়তন্ত্র, তার সাথে আমরা একমত না। আমি এই জন্য বলছি কথাটা যে মামদানে জিতেছে আমাদের লোক কমিউনিস্ট বলে, কদিন বাদে যখন সে কিউবার কথা বলবে তখন মন খারাপ হয়ে যাবে, আরে সোশ্যালিস্ট, হ্যাঁ সোশ্যালিস্ট। তাহলে কি ইস্যু তুলে সে নিউ ইয়র্ক শহরে জিতলো, 50% বেশি ভোট পেয়ে জিতেছে। ভোট বাগাবাগিতে না, চারটিখানি কথা না। ইস্যু কি? ইস্যু এই যে কমরেড মানিক দে যে বলেছে, ইস্যু পেনশন, ইস্যু কাজের সময়, ইস্যু নানা ধরনের ফেসিলিটি। এই গণতান্ত্রিক ব্যবস্থা এগুলি স্টপ করে দিচ্ছে। কদিন আগেও আমেরিকার লক্ষ লক্ষ শ্রমিককে বলছে শাট ডাউন, তোরা কোনো বেতন পাবে না, ছাঁটাই না, বিনা বেতনে কাটাতে হয়েছে, তোমরা যাও। এই দিনগুলোর জন্য কোনো বেতন নাই। তার সাথে আছে যারা অভিবাসী, প্রতিদিন যেটা এই ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছে, এশিয়ান, চাইনিজ, হিস্পানিক মানে লাতিন আমেরিকার লোক, আফ্রিকান, তোমাদের আমেরিকা ছাড়তে হবে। আমরা মাগাপন্থী, মাগা মানে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, শুধু সাদা চামড়ার লোক। আরে বাবা, আজকের আমেরিকার তো বৈভব কার রক্ত শোষণ করে? কালো চামড়াদের, পিত চামড়াদের, এশিয়ানদের, হিস্পানিকদের, তাদের সমস্ত শোষণ করে তোমার এই বৈভব। আর এখন বলছো তোমার এই দেশে তোমার কোনো অধিকার নেই। হাত পা বেঁধে আমাদের 56 ইঞ্চিওয়ালা যখন আমেরিকা সফর করেন, তার আমেরিকা অবস্থানকালেই ভারতে প্লেনে উঠিয়ে দেয়। 15-16 ঘন্টার বিমান যাত্রা, ইভেন উঠে টয়লেটে যাওয়ার সুযোগ নেই। আরে বিমান থেকে ছেড়ে দিলেও কি লাভ দিবে নাকি বিমান থেকে? কি ধরনের মানবিক? এইভাবে তার এই সমস্ত ইস্যু তুলেছে সে। জোরান মামদানির তার জেতার পেছনে মূল যে ইয়েগুলো হলো, এই লোক যাদের কোনো ঘর নাই, যাদের কোনো কাজের স্থায়িত্ব নাই, যাদেরকে ট্রাম্প হুমকি দিচ্ছে আমাদের এই অমিত শাহর মতো, ঘুষপেটিয়া, দেশ সে বাগা দেঙ্গে, হটা দেঙ্গে। ওইখানেও একই ভাষা, এখানে ঘুষপেটিয়া আর ওইখানে হলো ইলিগাল ইমিগ্রান্ট। আবার এই শব্দটা আবার ইউজ করে আবার ত্রিপুরা মথাও, একই চরিত্র, একই। কারোর নাম ইয়ে কি বলে ট্রাম্প, কেউ হলো শাহ, আবার কেউ হলো মাণিক্য, একই। এরা সবটাই আজকে মানবতার শত্রু। তাহলে এই জায়গায় কেন আমরা নভেম্বর বিপ্লব বার্ষিকী করি না? এই জন্য নয়, এই স্বপ্ন আমরা কেউ দেখি না যে সোভিয়েত ইউনিয়নের যে 15টা জাতি বা 15টা দেশ ডিসইন্টিগ্রেটেড হয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাইট টু সিসিস করার আর প্রয়োজন হয় নাই, এমনি ভেঙে গেছে। এই তাজিকিস্তান, উজবেকিস্তান, বেলারুশ, ইউক্রাইন সব আলাদা আলাদা এখন 15টা দেশ, জর্জিয়া, লাটভিয়া। আর রাশিয়ার সাথে তো ইউক্রেনের যুদ্ধ চলছে গত 3.5 বছর ধরে। আমরা এই স্বপ্ন নিশ্চয়ই কেউ দেখি না, অত আমি দেখি না যে না আবার সোভিয়েত ইউনিয়ন তৈরি হবে, আবার 15টা দেশ একসাথে আসবে, আমরা ভুল করেছি ভাই, চলো আবার একসাথে আমরা এক থালাই খাই। এটা হয়তো হবে না, এটার জন্য না। ওটা হবে কি হবে না ভবিষ্যৎ বলবে, আমরা কেউ গণক না। কিন্তু this has been proved, socialism is the only alternative. আজকে এই সোভিয়েত কমিউনিস্ট পার্টির তার দুর্বলতার কারণে এটা ভেঙে যাওয়ার পর
যে আল্লাহর যে অট্টহাসি আমরা দেখছি, সে অট্টহাসিতে এতে কোনো স্থায়িত্ব নাই, বরঞ্চ এতে অস্থিরতা, এতে হিংসা, এতে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কুণ্ডল প্রতিনিয়ত। তো এটাকে মাথায় রেখেই কমরেড মানিক দে বলেছেন, কমিউনিস্টরা কেন হতাশ হব? আমি আজকে সকালবেলাও বলেছি আমাদের যুব বন্ধুদের, কেন হতাশ হচ্ছে? এই যে 14 তারিখে জিতল, ঠিক আছে, ওটা নিয়ে তো নানা কথা উঠছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। ঠিক আছে, জিতেছে বিহারে, আর বরজলার নেতা বলছেন আমি দেখে নেব, চামড়া খুলে নেব, চোখ তুলে নেব। তুমি যদি এত শক্তিশালী হও, 14 তারিখের জন্য অপেক্ষা করতে হয়েছে কেন তোমার? তুমি তো 13 তারিখও বলতে পারতে, তুমি তো এই কথাটা 13 তারিখও বলতে পারতে। তোমাকে 14 তারিখের জন্য অপেক্ষা করতে হলো কেন? এখানে পার্থক্যটা বুঝতে হবে। অর্থাৎ এরা সন্দিহান ছিল, গুরুতর সন্দিহান ছিল। গোটা বিজেপি ক্যাম্প, শুধু ত্রিপুরা না, নিশ্চিতভাবে বিহারে তারা জিতবে জনগণের ভোটে, মোটেই তাদের সেই আস্থা ছিল না। কাজেই এই জোড়া তালি চোর চাট্টামিত করে এরকম একটা ফল উপস্থিত করেছে, আবার এটা মানুষ খাচ্ছে না, এখন কেউ বিশ্বাস করছে না। আমি অন্তত দেখিনি কখনো। ইন্ডিয়া ব্লকের যে পার্টিগুলো ঐক্যবদ্ধ লড়েছে, এখনো কি সেভাবে স্টেটমেন্ট দিয়েছে ইন্ডিয়া ব্লক? না। প্রাথমিক স্টেটমেন্ট কি দিয়েছে? এই ফলাফল আমাদের জন্য অপ্রত্যাশিত, অবিশ্বাস্য, আর ইলেকশন কমিশনের কিছু আনবিকামিং, অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ ভূমিকাগুলোকে সমালোচনা করেছি। আরে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, সেই সময়তে মহিলাদেরকে 10,000 কোটি টাকা করে, 10,000 টাকা করে 10,000 কোটি টাকা বিলি করেছে গভর্নমেন্টের এক্সাকার থেকে। তুমি 6 মাস আগে কেন বিলি করলে না? এই টাকা তো 6 মাস আগে বিলি করতে পারতে, নির্বাচন ঘোষণা হওয়ার আগে। এখানে যখন নীতিশ কুমারের গভর্নমেন্ট যখন এই টাকা বিলি করার যে উদ্যোগ গ্রহণ করলো, টের পেল, সঙ্গে সঙ্গেই জ্ঞানেশ কুমারের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হোয়াট ইজ হ্যাপেনিং? ইউ স্টপ ইট। আমরা দেখেছি আমাদের রাজ্যে এই যে 2013-এর বিধানসভা নির্বাচন, আমি তখনও মন্ত্রী আরডি ডিপার্টমেন্টের, বহু আগে থেকেই এই কি বলে গ্রামসভা করে ইত্যাদি করে রাস্তাঘাট তৈরি করার জন্য রেগাতে এইভাবেই কাজ করতে হয়। এটা রাস্তার কাজ, পুকুর খননের কাজ, এটা বর্ষাকালে করা যায় না, এটা হয়েই হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। নির্বাচন ঘোষণা হওয়ার আগে ওয়ার্ক অর্ডার তৈরি হয়েছে। বানুদা এখানে আছেন, একসময় সহদেবতী ছিলেন, আরও ভালো জানেন, অনেকেই আছেন। কংগ্রেস তখন, বিজেপি আসেনি তখনও, কমপ্লেন করে দিল, নির্বাচন কমিশন রেগা কাজ বন্ধ করে দিয়েছে। আরে 6 মাস আগে তৈরি করা প্ল্যানিং, 4 মাস আগে নির্বাচন ঘোষণা হওয়ার 4 মাস আগের ওয়ার্ক অর্ডার না। আরে রেগা তো তখন এখনকার মতো পার্টি বাছাই করে রেগার কাজ হয় না, ইন জেনারেল লোক রেগা কাজ করে, বেনিফিশিয়ারি ইন জেনারেল। নির্বাচন কমিশন বলছে নো, স্টপ, করা যায়নি। আর সেখানে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর বেনিফিশিয়ারি সিলেকশন, আর এখন তো সুবিধা হয়ে গেছে, সব মানে ইয়ে আছে, প্রত্যেক পরিবারেরই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অনলাইন ট্রান্সফার করে 10,000 টাকা করে ঢুকিয়ে দিল। এখন অবধি ইন্ডিয়া ব্লক আমরা এটুকুই বলেছি, দ্যাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, they played very partisan role
যখন জ্ঞানেশ কুমারের কাছে যখন তার দৃষ্টি আকর্ষণ করা হলো, বলছে এটা অনগোয়িং স্কিম। আরে কিসের অনগোয়িং? এই স্কিম তো আগে ছিল না। এইটুকুই আমরা বলেছি, বাকিটা আমরা বলিনি। বাকিটা বলছে এখন জনগণ, সোশ্যাল মিডিয়া প্রতিদিন বেরোচ্ছে। কাজেই বিহারে যে এই জয়টা তাদের, যে এটা অস্বাভাবিক, অপ্রত্যাশিত তাদের জন্য আরো বেশি। এবং কি হয় কি হয়, একটা গান আছে না, কি হয় কি হয়, 14 তারিখের পর আমরা কি ত্রিপুরায় থাকবো না থাকবো না? 14 তারিখের পর কোন দাদার সাথে থাকবো? আরেকজন তো অফার দিয়ে রেখে দিয়েছে, চল্লাই আমরা লগে আইলে পরে কিচ্ছু করতাম না। হ্যাঁ, অনেকেই সেই কথাটা বলেছে, কিন্তু এটা এমনি বলেছে মনে করবেন না, কারণ তারা তো ওই ক্যাম্পের লোক, ভেতরে ভেতরে আছে সব চল্লাই আমরার দিকে। তো এই জন্য বলছি, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, কেন আমাদের এই সাময়িক, এটা জাস্ট ভেরি টেম্পোরারি ডেভেলপমেন্ট, কেন আমাদের এরকম এই বিচলিত হব? আমরা পরিষ্কার দেখছি যে আজকের বিজেপি কি কেন্দ্রের কি রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার জনগণকে যে সেবা দিয়েছে, তার সার্বিক সমাধান করেছে আমরা বলি না, সমাজতন্ত্র করে ফেলেছে আমরা বলি না, এই ব্যবস্থায় সমাজতন্ত্র হয়ও না, কিন্তু এই ব্যবস্থায় যে সর্বোত্তম আমরা দিয়েছি। এবং আজকে কেরালা প্রমাণ করছে এক্সট্রিম পভার্টি। আবার কেউ ভুল করবেন না, তাহলে কেরালাকে গরিব মানুষ নাই? আছে। কেরালাতে অতি গরিব নাই, অর্থাৎ দুবেলা খেতে পায় না, মাথার উপরে ছাদ নাই, একটা পরিবারও নাই। এটা গুজরাট মডেল, বিহার মডেল, ইউপি মডেল, তার ধারে কাছে কেউ যেতে পারে নাই। এবং নরেন্দ্র মোদীর নীতি আয়োগকে স্বীকার করতে হয়েছে, ইয়েস, কেরালা ডিড এক্সাম্পলারি ওয়ার্ক। আমরা যখন চীনে গেছি, চীনের পলিট ব্যুরো মেম্বার লি শুয়ের সাথে মিটিং যখন করি, তার কাছেও খবর আছে, আমাদেরকে জিজ্ঞেস করছে, কমরেড, হাউ ইউ হ্যাভ ইমপ্লিমেন্টেড দিস প্রোগ্রাম ইন ইয়োর সিপিএম লেড স্টেট কেরালা? ওরাও খবর রাখছে। এবং ইউরোপিয়ান বহু দেশে কেরালাতে এখন যে ধরনের সোশিও ইকোনমিক যে এরা স্ট্যাটাস অর্জন করেছে, হ্যাঁ, উন্নত ইউরোপের সাথে আমরা বলছি না, কিন্তু ইউরোপের যারা একটু তলার র্যাঙ্কে, তাদের থেকে কেরালা অনেক বেস্ট। কোন কেরালা? যে কেরালাকে বিধানসভা সংবিধান মেনে জনসেবার জন্য কোনো বিল পাস করলে রাজ্যপাল সিগনেচার দেয় না, রাষ্ট্রপতি তার বালিশের নিচে ফেলে রেখে দেয়। যে কেরালাকে জিএসটি হওয়ার পর এটা ডিফাইন করাই আছে রাজ্য কত পাবে, তারপরও তার পাওনা দেয় না। আর এখন এমন সমস্ত ব্যবস্থা করা হয়েছে, ন্যাশনাল হেলথ মিশন, নিউ এডুকেশন পলিসি ইত্যাদির নামে এমন সমস্ত শর্ত, যে কেন্দ্রের শর্ত মানলেই তার রাজ্য টাকা পাবে। কেন হবে? আমাদের সংবিধান তো যুক্তরাষ্ট্র কাঠামো, কি বলে এটাকে, ফেডারেল। আমাদের ফেডারেল স্ট্রাকচারে, আমাদের কনস্টিটিউশনে এইভাবে, হ্যাঁ, কতগুলো আছে যুগ্ম তালিকাতে বা কেন্দ্রীয় তালিকাতে। কেন্দ্রীয় তালিকার বেলায় আমরা বলতে পারি না, আমাদের দিতে হবে, কিন্তু কতগুলো আছে স্টেট লিস্টে এবং এরকম কনকারেন্ট লিস্টে। এখন তাদের কাছে স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট কিছুই না, সব লিস্ট হলো মোদি লিস্ট আর অমিত শাহ লিস্ট।
ত্রিপুরাতে যেমন ওই মানে ডাক্তার মানিক সাহা প্রত্যেক দিনে এখন কিছু পত্রিকার সামনে কথা বলে, সাংবাদিকতা আমাদের কাছে প্রায়োরিটি। খুমলুঙ্গে বলে ট্রাইবেলদের উন্নতি ছাড়া ত্রিপুরার উন্নতি হবে না। তফসিলি গ্রামে গিয়ে বলে তফসিলি হলো আমাদের 1 নম্বর, তো 2 নম্বর কে? 2 নম্বরটা কে তাহলে? প্রতিদিন সবাইকে 1 নম্বর দিয়ে দিচ্ছে, 2 নম্বর নাই কেউ, কিন্তু কেউ তার কাছে 1 নম্বরে নাই। 1 নম্বর শুধু তার বৃত্তের মধ্যে কিছু লোক আছে যারা সংবিধান বহির্ভূত বা নানাভাবে যারা ক্ষমতা দখল করেছে। তাহলে সেই জায়গাতে ইভেন সমাজতান্ত্রিক ব্যবস্থা না হয়েও আমাদের এই ইন্ডিয়ান কনটেক্সটে হোয়াট দি সিপিআইএম গভর্নমেন্ট লেড বাই কমরেড নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, মানিক সরকার, they did, and what is being done now under the leadership of Comrade Pinarayi Vijayan, সমস্ত ধরনের যে বিরোধিতা প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়েও উই আর দি বেস্ট, ল্যাব ইজ দি বেস্ট। কেন বেস্ট? কারণ আমরা সেই সমাজতান্ত্রিক শিক্ষায়, লেনিনীয় শিক্ষায়, মার্ক্সীয় যে পথ বাতলে দিয়েছেন সেই শিক্ষায় আমাদের ব্যবস্থায় যতটুকু করতে পারি এটা করার চেষ্টা করি। কাজে আজকে এই নানা রকমের ইয়ের মধ্য দিয়ে সাময়িক আমাদেরকে দাবিয়ে রাখছে, আমাদের মন খারাপ করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। সেই জায়গাতেই আমাদের পার্টি বলছে 24th পার্টি কংগ্রেস, এটা আরো বাড়ছে, আরো বাড়বে, যেটাকে আমরা নাম দিয়েছি নিও ফ্যাসিস্ট বা নয়া ফেসিবাদী ধরন বা চেহারা নিয়ে আটকাচ্ছে। বিহার নির্বাচনটাও তাই। ত্রিপুরাজ্যের মধ্যে কোথায় বিহারে ইয়েতে, আর এখানে হ্যাঁ তুমি নিশ্চয়ই বাজি ফোটাবে, তুমি নিশ্চয়ই মিষ্টি খাবে, তুমি মিছিল করবে, কেউ আপত্তি করবে না, এটা তোমার, সেটা স্বাভাবিক, ন্যাচারাল। কিন্তু তোমার আনন্দ ফুটতে গিয়ে সিপিএমের পার্টিকে জ্বালিয়ে দিতে হবে, এখানে বাড়িঘর ধ্বংস করে দিতে হবে। কত পরশুদিন শিক্ষক কর্মচারীরা এরা তাদের দাবি দাওয়া নিয়ে পথে নামবে, এটাও করতে দেবে না। এটাই নয়া ফেসিবাদী চেহারা, এটা এই জায়গায় থাকবে না, আরও হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ নেভার আগে আরো একটু বড় করে জ্বলার চেষ্টা করবে, বড় করে ফু দিতে পারলে নিভে যাবে। এই ফু দেওয়ার জন্য পার্টিকে আরো শক্তিশালীভাবে এগোতে হবে। আমরা বলেছি আমাদের পার্টি এবং গণসংগঠন প্রত্যেকটা ইউনিটকে যার যার জায়গায় থেকে জনগণের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে এই যে আজকে বিকার হচ্ছে তাদের, এগুলাকে তুলে ধরতে পারলে পরে এই কটা দিনের যে তাদের তাণ্ডব এটা থেমে যাবে। এটা ত্রিপুরা মথার ক্ষেত্রেও হবে, বিজেপির ক্ষেত্রে হবে। কাজে আজকে আমাদের এই সভা শুধু ওই রিচুয়াল বা নভেম্বর বিপ্লব হয়েছে কবে কাজে করতে হবে এই জন্য আমরা করছি না। আমরা করছি নতুন শক্তি নেওয়ার জন্য, শপথ গ্রহণ করার জন্য, এবং আজকে তাদের যে বিকার আমরা দেখছি এটা জনগণের সামনে আরো সুন্দর ব্যাখ্যা করে কিভাবে আমরা আমাদের শক্তি বাড়াতে পারবো। নিশ্চয়ই আমরা পারবো। যাই হোক, আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আপনারা শুনেছেন, আমাদের এতক্ষণ ধরে সহ্য করেছেন, তার জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আবারও মহান নভেম্বর বিপ্লব বার্ষিকীর যারা প্রধান সৈনিক মহামতি কমরেড লেনিন সহ এবং পরবর্তী সময়তেও যারা এই চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশে দেশে যারা
আত্মবলিদান দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। খুলুমখা, ইনকলাব জিন্দাবাদ।